স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নেপালের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শুক্রবার প্রেসিডেন্ট দপ্তর থেকে জানানো হয়েছে স্থানীয় সময় রাত ৯টায় তিনি শপথ নেবেন। রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল, সেনাপ্রধান অশোক রাজ সিকদেল ও জেনজির বিক্ষোভকারীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর কার্কির প্রতি সবার সম্মতি মেলে। তার নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হবে বলে জানা গেছে। ছোট আকারের এই মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে শপথের পরপরই। বৈঠক থেকে কেন্দ্রীয় ও প্রাদেশিক পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রস্তাবও উত্থাপন করবেন তিনি। শপথের মধ্য দিয়ে নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হবেন সুশীলা কার্কি। নেপালের নতুন সংবিধান চায় জেনজির আন্দোলনকারীরা। তবে রক্তক্ষয়ী এই আন্দোলনের ভেতর থেকেই জন্ম নিয়েছে তরুণ প্রজন্মের নতুন আশা। তারা চায় অন্তর্বর্তীকাল শেষে স্বাধীন, সুষ্ঠু এবং সরাসরি জন অংশগ্রহণের ভিত্তিতে নতুন নির্বাচন। এছাড়া সরাসরি নির্বাচিত নির্বাহী নেতৃত্ব প্রতিষ্ঠা করা, গত ৩ দশকে লুট হওয়া সম্পদের তদন্ত এবং অবৈধ সম্পদ রাষ্ট্রীয়করণ করা সহ শিক্ষা, স্বাস্থ্য, বিচার, নিরাপত্তা এবং যোগাযোগ এই ৫ খাতে কাঠামোগত সংস্কার করা। নেপাল জেনজিদের আন্দোলনে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করার পর জোরালো হচ্ছে রাজনৈতিক ও সামাজিক সংস্কারের দাবি। ঘুরে ধরা সমাজ বদলে আন্দোলনকারীরা চান নতুন সংবিধান। এর মাধ্যমে সংবিধান নতুন করে পুনর্লিখন, সরাসরি নির্বাহী নেতৃত্ব এবং গত ৩ দশকে লুটপাটের তদন্ত সহ নানা দাবির। বিক্ষোভে নিহত প্রত্যেককে রাষ্ট্রীয়ভাবে শহীদ হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং তাদের পরিবারকে সম্মান ও সহায়তা দিয়ে পুনর্বাসন করতে হবে। পাশাপাশি বেকারত্ব মোকাবেলা, অভিবাসন কমানো ও সামাজিক বৈষম্য নিরসনে বিশেষ কর্মসূচির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। রক্তক্ষয়ী প্রতিবাদে প্রজন্মের হতাশা যেমন ফুটে উঠেছে, তেমনি উঠে এসেছে দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ নেপালের স্বপ্ন। আমরা চাই নেপাল দুর্নীতিমুক্ত হোক, যেমন ডেনমার্ক। আমরা এমন একজন নেতাকে বেছে নেব যিনি সৎ ও পরিশ্রমী, আর যিনি আমাদের দেশকে শিক্ষা ও অর্থনীতিতে সমৃদ্ধ করবেন। ৫ সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার বিরুদ্ধে কেবল তারা প্রতিবাদ করছিল, কিন্তু সরকার সহিংসতা শুরু করে। তবে মানুষ সম্পত্তি ভাঙচুর করেছে, যা করা উচিত হয়নি। স্কুল ইউনিফর্ম পরা শিশুদেরও গুলি করা হয়েছে। এটা হওয়া উচিত হয়নি। মানুষ সম্পত্তি ভাঙচুর করেছে, যা করা উচিত নয়। তবে সবকিছুই ভালো উদ্দেশ্যে করা হয়েছে। কাঠমান্ডুর প্রধান জেলা কর্মকর্তার কাছ থেকে অনুমতি পাওয়ার পর তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন, কিন্তু সরকারের দ্বারা তাদের উপর হামলা চালানো হয়, যার ফলে সহিংসতা দেখা দেয়। ভবিষ্যতে দুর্নীতি রোধ করতে তরুণদের বিদেশ যাওয়া বন্ধ করা উচিত। নিজেদের দেশের জন্য কাজ করা দরকার এবং কর্মসংস্থান তৈরি করা দরকার বলেন পোশাক কারখানার কর্মরত কর্মীরা। হাজার হাজার তরুণ যাতে বিদেশ যেতে বাধ্য না হয়, বরং নেপালি কর্মসংস্থান খুঁজে পায়, ভবিষ্যতে যেন আরো দুর্নীতি না হয়। সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন পরিচিত জেনজি বিক্ষোভ নামে, কারণ এর বড় অংশগ্রহণকারী ছিলেন কিশোর ও তরুণরা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। কানাডায় বসবাসরত বাংলাদেশিদের জন্য আনুষ্ঠানিকভাবে শুরু হলো ভোটার নিবন্ধন ও জাতীয় স্মার্ট পরিচয়পত্র সেবা। বৃহস্পতিবার অটোয়ায় বাংলাদেশ হাই কমিশনে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি কয়েকজন প্রবাসীর হাতে স্মার্ট NID কার্ড তুলে দেন। কানাডা থেকে লাইলা নুসরাতের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। এই উদ্যোগের ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এ লক্ষ্যে পোস্টাল ব্যালট বিডি নামে একটি মোবাইল অ্যাপ চালুর কাজ চলছে। সিসি জানান, প্রবাসীরা দেশের অর্থনীতি ও উন্নয়নে যেভাবে অবদান রাখছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায়ও তাদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। অটোয়া ও টরন্টোর অনুষ্ঠানে শতাধিক প্রবাসী বাংলাদেশী অংশ নেন। তারা জানান, এই উদ্যোগে তাদের কণ্ঠস্বর দেশের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রতিফলিত হবে। নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে প্রবাসীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। ডেস্ক রিপোর্ট। আর কিছুদিনের মধ্যেই ভারতে যাবে বাংলাদেশের ইলিশ। এই পরিস্থিতিতে চিকিৎসার কারণে কলকাতায় অবস্থানরত বাংলাদেশিরা বলছেন, এবছর ইলিশের ব্যাপক ঘাটতি রয়েছে এই দেশে। ভারত যদি নিজেদের চাহিদা মেটাতে মাঝে মধ্যে পেঁয়াজের রপ্তানি বন্ধ করে দেয়, তাহলে
কেন পারে না বাংলাদেশ? আর অপরদিকে কলকাতার মাছ ব্যবসায়ীরা বলছেন বাংলাদেশের ইলিশ এই দুই দেশের সম্পর্কের সেতু বন্ধন হিসেবে কাজ করবে। ইলিশ যাওয়ার আগাম খবরে লক্ষ্মী লাভের আশায় ভারতের ব্যবসায়ীরা। কলকাতা থেকে ভাস্কর সর্দারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সামনেই পূজার মরশুম, আর কিছুদিন পরেই উৎসবে মাতবেন পশ্চিমবঙ্গের বাঙালি। আর এই মুহূর্তে সেই সব বাঙালির রসনা মিটছে গুজরাটের ইলিশ দিয়ে, কারণ বাংলার সমুদ্র এবার নিরাশ করেছে। পশ্চিমবঙ্গের জালে জড়ায়নি ইলিশ, তবে সকলেই এখন চাতকের মতো চেয়ে আছেন বাংলাদেশের ইলিশের দিকে। আর এই পরিস্থিতিতে কলকাতায় অবস্থানরত বাংলাদেশিরা বলছেন আগে দেশের স্বার্থ দেখা উচিত। এখনো 1 কেজি নিচের ইলিশ 2400 টাকা কেজি বাংলাদেশে বিক্রি হচ্ছে। যারা ব্যবসায়ী চিন্তা করবে, সাধারণ ক্রেতার চিন্তা ব্যবসায়ীরা করবে। অপরদিকে পশ্চিমবঙ্গের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সৈয়দ আনোয়ার মাকসুদ বলছেন ইলিশ শুধু ব্যবসায়িক কারণে নয়, দুই দেশের সম্পর্কের নিরিখেও সেতু বন্ধনের কাজ করে। ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য মন্ত্রণালয়কেও। অনেক ইস্যুর কারণে দুই দেশের সম্পর্কটা আমাদের ভালো নেই। তো এই ইলিশ মাছ ওনারা যে প্রদান করেছেন, আমরা কিন্তু এটাকে একটা ইলিশ ডিপ্লোম্যাসি হিসাবে দেখছি, যেটা একটা সেতু বন্ধনের হিসাবে দুই বাংলায় কাজ করবে, যাতে আমাদের সম্পর্কটা ভালো দিকে যায়। বাংলাদেশের ইলিশ এলেই ভারতের বাজার চাঙ্গা হয়ে ওঠে, তাতে লক্ষ্মী লাভ হয় খুচরা থেকে পাইকারি সকলের। আমরা তো খুব অপেক্ষায় আছি যে বাংলাদেশে ইলিশটা যদি আসে তা আমাদের খুব খুশি হয়। পাইকার থেকে আড়তদার সবাই আনন্দে আছে যে সারা বছরে আমরা এই একটা বারই পুজোর আগে এই বাংলাদেশের ইলিশটা পাই। তো বাংলাদেশ সরকার এই পারমিশনটা গ্র্যান্ট করেছে, তো বাংলাদেশের ইলিশটা আসবে, সবাই খুশিতে আছে যে কিছু লক্ষ্মী আমদানি হবে। তবে ব্যবসায়ীরা জানাচ্ছেন পূজার মরশুমে ইলিশের চাহিদা থাকায় ভারতের খুচরা বাজারে কেজি প্রতি বাংলাদেশের ইলিশ বিক্রি হবে 2200 থেকে 2500 রুপিতে। তাতেও বাজার সামাল দেওয়া অনেক ক্ষেত্রেই মুশকিল হয়ে ওঠে। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। কুয়েতের ওফরা কৃষি অঞ্চলে মরুভূমির আবহাওয়ার মধ্যেও প্রযুক্তি ব্যবহার করে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে কলা। কয়েক বছর আগে শখের বশে মাত্র 8টি কলা গাছের চারা রোপণ করেছিলেন ইদশারিয়াল আজমি, আর সেই শখই এখন রূপ নিয়েছে বিশাল বাণিজ্যিক বাগানে। বর্তমানে তার ফার্মে রয়েছে 24,000-এরও বেশি কলা গাছ। আগামী অক্টোবরের মধ্যে এই সংখ্যা 30,000-এ উন্নীত করার পরিকল্পনা রয়েছে। আজমির দাবি, প্রতিবার এই বাগান থেকে 3 থেকে 500 বক্স কলা উৎপাদন সম্ভব। তার বাগানে কাজ করছেন মিশর, শ্রীলঙ্কা, সোমালিয়া, সুদান, ফিলিপাইন সহ বিভিন্ন দেশের শ্রমিক। তবে কলা চাষে বিশেষ দক্ষতা দেখাচ্ছেন বাংলাদেশের শ্রমিকরা। ككويتيين يشتغلون بدم وضمير وخلاص ومجتهدين ويتحملون الشغل، مو نفس الدول الثانية. جبنا من مصر، جبنا من الصومال، جبنا من السودان، جبنا من الفلبين، جبنا من تشيكيتا، جبنا من اندونيسيا، جبنا من سيلان، من الهند، لكن ما يتحملون لا عندنا সাবেক অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের 16তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 9 সেপ্টেম্বর সন্ধ্যায় ইস্ট লন্ডনের একটি অভিজাত হলে এই আয়োজন করে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাজ্য। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইদুর রহমান রেনু, পরিচালনা করেন সাধারণ সম্পাদক ওদুদ আলম, সাংগঠনিক সম্পাদক সোলাইহিন করিম চৌধুরী এবং প্রচার সম্পাদক রিয়াদ আহাদ। বক্তারা বলেন, এম সাইফুর রহমান ছিলেন বাংলাদেশের অর্থনীতির স্থপতি, যিনি দেশকে আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছিলেন। স্মৃতি প্রতি শ্রদ্ধা জানিয়ে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে আজকে আমরা স্মরণ সভা। আমি অত্যন্ত আনন্দিত, আমাদের যে আমরা প্রচেষ্টা চালিয়েছিলাম অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। সাইফুর রহমান সাহেবের ভালো কাজগুলিকে স্বীকৃতি দেওয়া, স্মরণ করা, আমার মনে হয় শতভাগ সফল আমরা আজকে একজন গুণী মানুষ, যিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভাষা আন্দোলন থেকে শুরু করে যার অত্যন্ত গুণী অবদান রেখেছেন। রোমে প্রবাসী বরিশাল জেলাবাসীদের সংগঠন বরিশাল জেলা সমিতি ইতালির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। খান রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা সমিতির আহ্বায়ক মুজিবুর রহমান শিকদার এবং যৌথভাবে পরিচালনা করেন আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আনিসুজ্জামান ও খান রিপন। উন্মুক্ত আলোচনা ও মত বিনিময়ের মাধ্যমে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, প্রবাসে বরিশালবাসীর ঐক্য ও সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সভাপতি এবং সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। নবনির্বাচিত সভাপতি স্বপন হাওলাদার। ভাই বন্ধু স্পোর্টিং ক্লাবের উদ্যোগে প্রবাসী ফুটবল টুর্নামেন্ট সিজন 6-এর উদ্বোধন হয়েছে। বৈরুতের দাওরাছাওয়ার মাঠে জাঁকজমকপূর্ণ এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলাউদ্দিন আলা এবং সঞ্চালনায় ছিলেন GM সুমন। প্রধান অতিথি ছিলেন লেবানন বিএনপি সাধারণ সম্পাদক সৈয়দ আলম। বিশেষ অতিথি ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা আনোয়ার গাজী, জাকির হোসেন, আমিনুল ইসলাম। 16 দলের টুর্নামেন্ট প্রথম দিনই অনুষ্ঠিত হয় 5টি ম্যাচ। ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণকে হৃদয় বিদারক পরিকল্পনা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানান, এই পরিকল্পনা ভবিষ্যতে একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠন কার্যত অসম্ভব করে তুলবে। শুক্রবার ফেসবুকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি একথা বলেন। তারেক রহমান আরও বলেন, বিশ্বজুড়ে বাংলাদেশিরা সবসময় ফিলিস্তিনিদের প্রতি সহমর্মী। বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বে জাতিবিদ্বেষ ছড়িয়ে ফিলিস্তিনিদের হত্যা চেষ্টা মানবতার বিরুদ্ধে আঘাত। এবার জ্যাকসন নির্বাচনের খবর। 3 দফা বন্ধ থাকার পর আবারও চলছে জ্যাকসন নির্বাচনে ভোট গণনা। ইসি জানান, ওএমআর নয় বরং ম্যানুয়াল পদ্ধতিতেই চলবে এই ভোট গণনা। বাড়ানো হয়েছে লোকবল। ফলাফল ঘোষণাতে দেরি হওয়ায় ক্ষোভ বাড়তে থাকে শিবির সমর্থিতদের। ফলাফল ঘোষণা নিয়ে শুরু হয়েছে নানা বাকবিতণ্ডা। দ্রুত ফল ঘোষণার দাবিতে তারা প্রশাসনকে আলটিমেটাম দেয়। আর অন্যদিকে নির্বাচন বর্জনকারীরাও দিয়েছেন আন্দোলনের হুমকি। জাকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন 11,743 জন। এর মধ্যে ভোট পড়েছে 67 থেকে 68%। কিন্তু হাতে গণনা নাকি ওএমআর পদ্ধতিতে চলবে গণনা, তা নিয়ে জটিলতায় পড়ে জাকসু নির্বাচন। এদিকে ফলাফল ঘোষণার দেরি হওয়ায় ক্ষোভ বাড়তে থাকে শিবির সমর্থিতদের। দ্রুত ফল ঘোষণার দাবিতে প্রশাসনকে আলটিমেটাম দেয় তারা। শিক্ষার্থীরা আমাদের পক্ষেই আছেন এবং আমাদের পক্ষেই ভোট দিয়েছেন বলে মনে করি। দ্রুততম সময়ে ভোট গণনা সম্পন্ন করুন। আমরা এখানে অবস্থান করছি। শিক্ষার্থীরা কাদেরকে ম্যান্ডেট দিয়েছে সেটা আমরা গ্রহণ করে নিয়ে যেতে চাই। কেউ যদি কোনো প্রকার ষড়যন্ত্র করে থাকে, সে ষড়যন্ত্র এখানে বাস্তবায়িত হবে না। এদিন সংবাদ সম্মেলনে ফলাফল যাই হোক না কেন তা মেনে নেয়ার ঘোষণা দেয় বাকছাস। শিক্ষকরা চাচ্ছে না বিদায়, কিন্তু তারা এখানে আন্তরিকতার সাথে জাকসুর যে ভোট গণনা সেখানে কিন্তু তারা কোনো রকম হেল্প করছেন না। অন্যদিকে নির্বাচন বর্জনের ডাক দেয়া বাম সংগঠনগুলো ছিল ক্যাম্পাসে সরব। নানা অনিয়মের অভিযোগ তুলে জোরালো আন্দোলনের ঘোষণা দেয় তারা। ছাত্র সংসদ নির্বাচন যদি এইভাবে প্রশ্নবিদ্ধ হয়, অনিয়মে জর্জরিত হয়, কারচুপিতে জর্জরিত হয়, জালিয়াতে জর্জরিত হয়, তাহলে সেই নির্বাচনের মধ্যে দিয়ে এই ক্যাম্পাসেরও ভালো করা সম্ভব নয়। এটা একটা প্রহসনের নির্বাচন, এটা একটা পক্ষপাতিত্ব নির্বাচন হয়েছে, এটাকে আমরা সেজন্য বর্জন করলাম। ভোট গ্রহণ শেষে বৃহস্পতিবার রাত 10টা থেকে গণনা শুরু হয়। মাঝে কয়েক দফা ছিল বিরতি। সংকট সমাধানে শুক্রবার বিকালে ইসির সাথে বৈঠক করেন ভিসি। পরে জানানো হয় ম্যানুয়াল পদ্ধতিতে হবে ভোট গণনা। একটি অভিযোগের প্রেক্ষিতে মেশিন রিড করার যে প্রক্রিয়াটা ছিল সেটা নির্বাচন কমিশন স্থগিত করেছে, আমি অবগত হয়েছি। যে পদ্ধতিতে চলে আসছে, হাতে গুনছি, সে হাতেই গুনা হবে, এইভাবে চলতে থাকবে। সব সংখ্যা কাটিয়ে দ্রুত সুরাহা হোক জাকসু নির্বাচনের ফলাফল নিয়ে জটিলতা, এমন প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভোট গণনায় ত্রুটিগুলো সমাধানের আগ পর্যন্ত ভোট বন্ধ রাখার কথা বললেও ভোট গণনা শুরু করা সহ বিভিন্ন অনিয়মের দায়ে পদত্যাগ করলেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য মাফরুহি সাত্তার। শুক্রবার রাত 9টায় নতুন কলাভবনের সামনে সাংবাদিকদের এসব বলেন তিনি। সময় খুব কম হওয়ার কারণে এই রকম পরিস্থিতিতে আমার পক্ষে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। সেই কারণে আমি নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। আমি অতি দ্রুত এই সংক্রান্ত যে লিখিত বক্তব্য তা আপনাদেরকে এবং নির্বাচন কমিশনকে জানিয়ে দিব। রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকলেও আগামী বছরের 15 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, নির্বাচনের সময় পেছানোর কোনো সম্ভাবনা নেই। দেশে কারো ক্ষমতা নেই এই নির্বাচন ঠেকানোর। মাগুরায় কবি ফরুক আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শফিকুল আলম। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এটা একদম আমাদের, এটা ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা কমিটমেন্ট, এটা হবেই।
এবং এটা কেউ কোনো ধরনের কেউ যদি মনে করেন যে এটা বানচালের চেষ্টা করবেন, এটা হবে না। দর্শক, আর এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদের এখনকার আয়োজনে। আরো সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।